হাই হাই, উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার একদিন পরে তাকে কেন গণধোলাই দেওয়া হলো, কি কারণে বা কি করছিলেন তিনি, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, অনেকেই বলতেছে বিএনপি নাহিদকে গণধোলাই দিয়েছে, আবার অনেকেই বলতেছে আওয়ামী লীগ নাহিদকে গণধোলাই দিয়েছে। তো বন্ধুরা, আসলে মূলত কে এই উপদেষ্টা নাহিদকে গণধোলাই দিয়েছে, এটা সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি এই উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার একদিন পরে তিনি গণধোলাই খাইছেন, এটা সত্য নাকি গুজব, দেখতেই পারবেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, এই খবর পুরনো খবর। এই খবর আপনারা জানেন, আমরা সবাই জানি। পদত্যাগ করার পরে তিনি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং 28 তারিখে নতুন দল গঠিত হচ্ছে, সেই ঘোষণাও তিনি দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার যেটা, সেটা নিয়ে আলোচনা করব। নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন, নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন নিয়েই সেই সংবাদ সম্মেলন আদৌ হতে পারে কিনা, সেই সংবাদ সম্মেলনের বৈধতা আছে কিনা, সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। যাই মূল ভিডিওতে, বলছিলাম উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, তিনি পদত্যাগ করেছেন, এটা পুরনো খবর, বাসি খবর। এবং তিনি তারপরে সংবাদ সম্মেলন করেছেন, সেটাও পুরনো খবর। কিন্তু যে আলোচনাটা এই ভিডিওতে করব, সেটা হচ্ছে তার সংবাদ সম্মেলন, পদত্যাগ করার পরে তার সংবাদ সম্মেলন। পদত্যাগ যখন করে ফেলেছেন, তখন তিনি আর উপদেষ্টা নন। তার যদি সংবাদ সম্মেলন করতে হয়, তাহলে ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন করার কথা, যুক্তি তাই বলে। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করলেন রাষ্ট্রীয় প্রটোকলে। তার সংবাদ সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবাদ সম্মেলন হলো। একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, মন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগের পর কি তার রাষ্ট্রীয় প্রটোকল থাকে? থাকে না। যদি না থাকে, তাহলে তার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন হওয়ার কথা নয়। আবার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নতুন দল হচ্ছে, 28 তারিখে দল গঠিত হবে, সেখানে তিনি রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, দায়িত্ব নেবেন, সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। এই কথা বলছেন, অর্থাৎ রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য বলছেন। সরকার কি তাহলে ওই বিশেষ রাজনৈতিক দলের সরকার? এই সরকার তো নিরপেক্ষ সরকার হওয়ার কথা। ছাত্রদের নতুন দলের সরকার তো এটা হওয়ার কথা না। ছাত্র সমন্বয়কদের বৈষম্যবিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার সবার হওয়ার কথা। কিন্তু সরকার গঠনের পরে তাদের হঠাৎ করে নতুন রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে হলো, খায়েশ হলো, তারা নতুন রাজনৈতিক দল করছে এবং সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করছে। সেগুলোও না হয় পুরোনো আলাপ, বাদ দিলাম। কিন্তু নাহিদ ইসলাম যে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি সংবাদ সম্মেলন করলেন এবং তিনি স্বীকার করলেন যে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগের পরে রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন করার কোনো অধিকার নেই, সরকারেরও কোনো অধিকার নেই। রাষ্ট্রীয় প্রটোকলে রাষ্ট্রীয়ভাবে সংবাদ সম্মেলন ডেকে একজন পদত্যাগ করা, ইস্তফা দেয়া দায়িত্ব থেকে, তিনি বলেছেন যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই ফাউন্ডেশন কেন্দ্রিক যত ধরনের কমিটিতে তিনি ছিলেন, সব কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র নাহিদ ইসলাম, আর কিছু নন। একজন ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন কেন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে? কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা পরিচালনা করবেন? আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় প্রেস কনফারেন্স যেভাবে হয়, এটা কোনোভাবেই হওয়ার কথা নয়। আমার মনে হয় যে এটাকে এক ধরনের স্বেচ্ছাচারিতা বলা যায়। সরকার এই কাজটা খুবই ভুল কাজ করেছে। এই ভুল কাজ, একের পর এক ভুল কাজের সিরিয়ালে এটা একটা বড় ধরনের ভুল কাজ। এই ভুল কাজ তাদের সামনে অনেক বড় বিপদে ফেলতে পারে। এমনকি যে ইনক্লুসিভ এবং ক্রেডিবল নির্বাচনের কথা সেনাপ্রধান বলেছেন, সেই নির্বাচন এই সরকারের অধীনে হবে না, এমন দাবিতে সব রাজনৈতিক দলের সোচ্চার হওয়ার ঘটনাও যদি সামনে আমরা দেখি, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কি হতে চলেছে তাহলে সামনে, কি করছে তাহলে সরকার, সেই প্রশ্নগুলো উঠেই আসে। দর্শক, আপনার মতামত জানি। বাংলাদেশে একটা নতুন ছাত্র সংগঠন গজিয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছে।
যেখানে একটা নতুন ছাত্র সংগঠনকে সবাই অভিনন্দন জানাবে, শুভেচ্ছা জানাবে, সেটা নিয়ে প্রত্যাশা বিশ্লেষণ করবে, নানান পরামর্শ দিবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের এক নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে, কিন্তু তারা মারামারির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে। তারা নাম দিয়েছে গণতান্ত্রিক, কিন্তু অগণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ। চারদিকে নিন্দার ঝড়, মানুষ এটা নিয়ে ট্রল করছে যে এটা কি, এটা কেমন ছাত্র রাজনীতি। 5 আগস্টের পরে আমরা এই ছাত্র রাজনীতি চেয়েছি? হট্টগোল, ধাক্কাধাক্কি, ধাওয়াধাওয়ি, স্লোগান, পাল্টা স্লোগান। একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে, সেখানে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এটা কেমন স্লোগান? আগুন জ্বালাও, অ্যাকশন, এইসব স্লোগান। তো এরা 5 আগস্টের পরে এই বিপ্লবের কি স্পিরিট ধারণ করছে? এদের মধ্যে পরিবর্তনটা কি? কিচ্ছু না দর্শক, এটা মাহফুজ আলমের একটা পকেট সংগঠন। এদের মধ্যে কোনো ইনক্লুসিভ ক্যারেক্টার নেই। এই ছাত্র সংগঠনের যে চিত্র আপনারা দেখছেন, এই নাগরিক কমিটি যে নতুন দল করবে তাদেরও একই চিত্র দেখবেন। মাহফুজ, নাহিদ, আসিফ, ওদের কিছু ভাই ব্রাদারদের নিয়ে একটা পার্টি গঠন করবে। হ্যাঁ, কিছু ছেলে এখানে রেখেছে নাগরিক কমিটির কিংবা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওরা দিন শেষে ছিটকে পড়বে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কি অবদান আমাদের জুলাই আগস্ট বিপ্লবে আপনারা দেখেছেন না? কই তাদের কোনো মূল্যায়ন আছে? না উপদেষ্টা পরিষদে, না নাগরিক কমিটিতে, না নতুন দলে, না এই নতুন ছাত্র সংগঠনে। এবং আঞ্চলিক বৈষম্য থেকে শুরু করে ইউনিভার্সিটি বৈষম্য সবকিছুই আছে। এবং কিসের উপর ভিত্তি করে এই নেতৃত্ব সেট আপ দেওয়া হয়েছে? একটা মানদণ্ড তো লাগবে। হ্যাঁ, পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে, কিন্তু তার আগে একটা প্রক্রিয়া স্বচ্ছতা কে ঠিক করেছে, কোথায় আলোচনা হয়েছে, কারা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়েছে কিনা, না শুধু ঢাকা ভিত্তিক চট্টগ্রাম, বরিশাল বা অন্যান্য অঞ্চলের সমন্বয়কদের সাথে আলোচনা করা হয়েছে কিনা, কোনো বডি ছিল কিনা, না মাহফুজ আলমের মেসেজের মাধ্যমে হয়েছে, এগুলো কোনো কিছু স্পষ্ট না। এভাবে একটা ছাত্র সংগঠন বেশি দূর এগোতে পারে না। অতএব দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করতে গিয়ে যে অঘটন ঘটালো, যে নজির স্থাপন করলো, এতে সবচেয়ে বেশি লাভবান হবে আমি মনে করি শিবির। কিভাবে? দেখেন, মানুষ দেখছে যে শিবির কি এত বড় ছাত্র সংগঠন, শিবিরের যে পরিমাণ জনশক্তি আছে ওই পরিমাণ জনশক্তি রেডি করতে গণতান্ত্রিক ছাত্র সংসদ আগামী 20 বছরও পারবে না, এত সোজা না। কিন্তু শিবিরের শৃঙ্খলা দেখেন, এত বড় একটা দল নেতৃত্ব নিয়ে কোনো বিশৃঙ্খলা দেখেন? কোনো বঞ্চিতদের কোনো বিক্ষোভ দেখেন? এই যে সদস্য সম্মেলন হয়ে গেল, কোনো বিশৃঙ্খলা দেখেছেন? এর মানে কি প্রমাণিত হলো? নতুন ছাত্র সংগঠন, নতুন দল, এগুলো কিছু না। ছাত্র রাজনীতিতে শিবিরের বিকল্প নেই। জুলাই আগস্ট বিপ্লবের মূল মাস্টার মাইন্ড কিংবা যাই বলেন না কেন, নেপথ্য ছিল শিবির, এবং ছাত্র সংগঠন হিসেবে আলো ছড়াচ্ছে শিবির। তারা গঠনমূলক কার্যক্রম করছে। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এদের কাছ থেকে গরিব শিক্ষার্থীরা বৃত্তি পাবে কি মনে করেন? কিন্তু শিবিরের কাছ থেকে কিন্তু বৃত্তি পায়। এদের কাছ থেকে কি হেল্প পাবে? এরা তো নিজেরা মারামারি করবে। হ্যাঁ, হঠাৎ করে রাজনীতিতে আসো বা এরকম কোনো জরুরি প্রয়োজনে এর একটা ঘটনা ঘটাতে পেরেছে বা আরো কিছুদিন পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই সংগঠনের কোনো ভবিষ্যৎ নেই। আমি ভবিষ্যৎ দেখি শিবিরের। বাংলাদেশ চালাবে শিবিরের ছেলেরা। শিবিরের ছেলেরা জামাতে গিয়ে তা না, শিবিরের ছেলেরা বাংলাদেশের সব জায়গায় যাবে, প্রশাসন থেকে শুরু করে সব রাজনৈতিক দলে। এজন্য জামাতের বিরোধিতা করতে পারেন, জামাতের বিকল্প তৈরি করতে পারেন, সেটার পক্ষে বিপক্ষে আমরা কথাও বলবো, জামাতকে সমালোচনাও করব, কিন্তু শিবিরের বিকল্প কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে হতে পারে এখন পর্যন্ত আমরা সেটা স্বপ্নেও ভাবি না। তরুণ প্রজন্ম তোমরা দেখো শিবির কি করে, আর এই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ এখানে কি ঘটেছে। অতএব একটু
ছাত্রদল কি করে, তাদের রাজনীতিক, তাদের ভাষা, আচার আচরণ দেখো, টেম্পোস্টান। আর শিবির কি করে? অতএব এদেশের সৎ, যোগ্য, মেধাবীদের আস্থার সংগঠন শিবিরই থাকবে। শিবিরের বিকল্প হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, আদর্শভিত্তিক সংগঠন বড় সংগঠন হতে পারে না, এটা একটা লিমিট ইস্যুস, কিন্তু শিবির পারবে। শিবির তো এখন সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই জন্য বলবো যে শুরুতে যে ঘটনা ঘটেছে, এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এরা ব্যর্থ হবে। তবে হ্যাঁ, শিবিরের সাথে জোট, দেখেন আরো সহজ হিসেব বলি, এদের জাতীয় রাজনীতিতে নানান কারণে বিএনপি, ছাত্রদল, শিবির তো কারো উপর কখনো হামলা করে না, করবে না। ছাত্রদল পিটানো শুরু করলে এদের অস্তিত্ব পাওয়া যাবে না। এরা শিবিরের শক্তিতে এতদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকটা বলিয়ান ছিল। শিবির যদি তাদের উপর থেকে সমর্থন ছড়িয়ে নেয়, তখন তারা কি করবে? এরা যে মাহফুজ আলমের একটা লেজুর ভিত্তিক সংগঠন, এরা বলছে লেজুর ভিত্তিক সংগঠন না, সেটার প্রমাণ আমি পেয়েছি যখন এই সংগঠনের আহ্বায়ক আবু বকর মজুমদার, তিনি সিলেটের এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত ছাড়া আন্দাজে শিবিরের বিরুদ্ধে লিখে দিয়ে শিবিরের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলও করেছেন, কিন্তু লোক পাননি। মানে তারা কোনো গঠনমূলক রাজনীতি, সততার, ন্যায্যতার রাজনীতি করে না। ওই মাহফুজ যা বলে দিবে ওটাই তাদের রাজনীতি। এভাবে একটা ছাত্র সংগঠন আগাতে পারে না। আবু বকর মজুমদার ভালো ছেলে, কিন্তু স্বাধীনতা নেই, স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না। ওটা লেজুর ভিত্তিক, আর কোনো দলের লেজুর ভিত্তিক না। আরো যদি বলি, এটা মাহফুজ আলমের লেজুর ভিত্তিক সংগঠন। জাহিদ হাসান সম্ভবত এটার সদস্য সচিব হয়েছেন, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক কোনো পোস্টে রাখা হয়নি, এই জন্য তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন ঘোষণা করছিলেন সাবেক সমন্বয়ক আবু বকর মজুমদার, কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই ছাত্রদল একদল বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করে। এখন শুরুতেই এ ধরনের ঘটনা ঘটলে কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের ইতিহাসে সফল হতে পারে এরকম এক্সাম্পল নেই। ওদের সফলতার রাস্তা এখানেই শেষ। মানুষ এখন সিসি করবে, এগুলো কি ভাই? এরা জাতিকে পথ দেখাবে, এরা নতুন ধারা রাজনীতি উপহার দিবে, এরা ছাত্র রাজনীতিকে সন্ত্রাসমুক্ত করবে, এরা নিরাপদ ক্যাম্পাস উপহার দিবে। এদের মাধ্যমে ইম্পসিবল, মুখ ফিরিয়ে নেবে। ছাত্র সমাজ এদেরকে গ্রহণ করবে না, শিবিরকে গ্রহণ করবে। শিক্ষার্থীদের দাবি, সাবেক সমন্বয়ক রিফাত রাশেদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেয় তারা বিক্ষোভ করেছেন। এছাড়া তাদের দাবি, উত্তরা পূর্ব ও পশ্চিমী কমিটি না দেয় তারা বিদ্রোহ করেছেন। এই সময় শিক্ষার্থীরা আমার সোনা বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, রিফাত রশিদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। মঞ্জুর ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন উত্তরায় পূর্ব পশ্চিম কমিটি দেওয়া হয়নি, তারা এখন নতুন দল ঘোষণা করতে যাচ্ছে। এটা অবশ্যই বৈষম্য। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদের পার্থক্যটা কি, নাগরিক কমিটির সাথে সম্পর্কের ধরন কি, কোনো কিছুতেই কোনো স্পষ্টতা নেই। আপনি লিখে রাখেন এই সংগঠন ব্যর্থ। তবে যেসব ছাত্ররা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে কিংবা রক্ত দিয়েছে, রাজপথে ছিল, যুদ্ধ করেছে, তাদের স্বচ্ছ গণতান্ত্রিক নতুন প্ল্যাটফর্ম অনিবার্য, এটা আসবে। জুলাই আগস্টের স্পিরিট ধারণ করে রাজনীতি করতে এই নাগরিক কমিটি থেকে যে দল হচ্ছে তারাও ব্যর্থ হবে, এই সংগঠন ব্যর্থ হচ্ছে। অতএব নতুন কিছুর দিকে আপনারা তাকিয়ে থাকেন। দেখেন পিনাকি ভট্টাচার্যরা বা আরো অনেকে আছে, এই নাগরিক কমিটি বা এরাই দিন শেষে আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই যে আওয়ামী লীগ আর আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ, সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপিরই শুভাকাঙ্ক্ষী খ্যাত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার বাহিরে যদি আলাদাভাবে চমকপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা, যদি আলাদা জোট করে, কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না,
হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা সম্মিশ্রণ হবে। আলেমরা আর কারো মাথার কাঁঠাল হিসেবে ব্যবহার হতে চায় না, যে আপনি মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাবেন, সেটা আর চাচ্ছে না। এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে, সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না। সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সচেতন নেতাকর্মীদের মধ্যে একটি আলোচনা চলছে, সেটা হচ্ছে নির্বাচনে কয়টি জোট হচ্ছে, কারা কোন জোটে থাকতে পারে, সেই আলোচনা সমালোচনা চলছে। দোকানে, রাস্তা ঘাটে, মসজিদে মন্দিরে, বিভিন্ন জায়গায়, পথে প্রান্তরে মানুষের আগ্রহটা হচ্ছে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয়। এবং দীর্ঘ 16 বছর পর্যন্ত যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে কি না সেটা নিয়ে এখন মানুষের মধ্যে জল্পনা কল্পনা, আগ্রহ অপেক্ষা করছে। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যখন 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছে। বাংলাদেশে কোনো নেতাকর্মী তারা এখন আর কোনো অ্যাক্টিভিটিস করতে পারছে না। পালিয়ে পালিয়ে কখনো জঙ্গলে, কখনো টয়লেটের পিছনে, কখনো তাহাজ্জুদে রুখতে তাদের অ্যাক্টিভিটিস চালানোর চেষ্টা করেন, কিন্তু আদতে সেখানে তেমন কোনো সাড়া তারা পাচ্ছে না। শেখ হাসিনাও বহুবার চট করে বাংলাদেশে ঢুকতে চেয়েও এখন পর্যন্ত তিনি সফল হননি, বরং তার নেতাকর্মীদেরকে বারবার তিনি বিপদের মধ্যেই ঠেলে দিচ্ছেন। অবশেষে তাদের অ্যাক্টিভিটিস চলমান রয়েছে, তাদের নিজস্ব পেজ অনলাইনে, যেখানে তারা সারাদিন স্বপ্ন দেখছেন যে বাংলাদেশে তারা ফেরত আসবেন। ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা দোসর রয়েছে তাদের অবস্থানটা একেবারেই শূন্যের কোটায় রয়েছে। বাকি যে দলগুলো রয়েছে তাদের মধ্য থেকে নির্ধারিত হবে যে কয়টা জোট হবে এবং কিভাবে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী লীগের কিছু দোসর আমরা ইতিমধ্যেই চিনি এবং জানি। সেই দোসরদের মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি। তো জাতীয় পার্টি আগামী নির্বাচনে কী রোল প্লে করবে এটার বিবেচনা আমাদের এখন এই জন্য আলোচনার প্রয়োজন নেই। আমরা সর্বশেষ 2024-এর আওয়ামী লীগের নির্বাচনেই জাতীয় পার্টির করুণ পরিণতি আমরা দেখেছি। অতএব সেখান থেকেই স্পষ্ট ধারণা হচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে, ভ্যানিশ হয়ে গিয়েছে। তাদের প্রতি বাংলাদেশের জনগণের কোনো আগ্রহের লেভেলটা আর নেই। কারণ 26টা আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের প্রার্থীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তারপরে যেখানে আওয়ামী লীগের প্রার্থী ব্যতীত জাতীয় পার্টি দাঁড়িয়েছে সেখানেও মাত্র সম্ভবত 11টি আসনে তারা জয়যুক্ত হয়েছে, বাকিগুলোতে হতেও পারেনি। তার মানে এক বাক্যে তাদেরকে কেউ যদি কোনো রকম আইসিইউতে টেনে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়যুক্ত করতে পারে, তারা সেখানে জয়যুক্ত হতে পারবে। এছাড়া স্বাধীন কোনো জায়গায় নির্বাচনে প্রার্থী হতে পারলেও তারা কোনোদিন নির্বাচিত হতে পারবে বলে মনে হচ্ছে না। এমনকি খোদ রংপুরেই সম্ভবত তৃতীয় লিঙ্গের একজন ভদ্র মহিলার কাছে সেখানে কিন্তু পরাজিত হচ্ছিলেন প্রায় আমাদের এই জাতীয় পার্টির জিএম কাদের সাহেব। যাই হোক, আমি সে প্রসঙ্গে আলোচনা করতে চাই না। আমি আজকের আলোচনা যেটা করতে চাই, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে 3টি জোট হতে পারে। 3টি জোট, একটি জোট হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, আরেকটি জোট হতে পারে বাংলাদেশের সমমনা ইসলামিক দলগুলো যেমন জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের নেতৃত্বে, আরেকটি জোট হতে পারে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে নতুন সংগঠন, এই সংগঠনের নেতৃত্বে। এখন কে কোন জোটে থাকবে সেটা হচ্ছে এখন আলোচনার বিষয় এবং এটা নিয়েই এখন বাংলাদেশে টানা হেঁচড়া চলছে। সাধারণত বাংলাদেশে আমরা এর আগে কখনোই ইসলামী জোটগুলোর উত্থানটা এতটা দেখতে পাইনি যেটা এখন আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এর অন্যতম কারণও আছে। 2001 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই সময়ে সকলের আশা আকাঙ্ক্ষা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল 4 দলীয় জোট। কারণ আওয়ামী লীগকে ঠেকাতে হবে। আওয়ামী লীগের ঠেকাতে গিয়ে
আপনাকে সকল মানুষকে ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধ চেতনায় বিএনপির নেতৃত্বে জামাত, তৎকালীন সময়ে ইসলামী ঐক্যজোট, তারপরে তাদের সাথে সংশ্লিষ্ট জাতীয় পার্টি, এরকম করে 4টা বিএনপি সহ 4টা দল সেখানে অংশগ্রহণ করে তারা সেখানে জোট করেছিল। পরবর্তীতে সেটা 14 দল, পরবর্তীতে আরও বড় দলে রূপান্তরিত হয়েছে। কিন্তু ওই 4 দলীয় জোটটাই ছিল মূলত 2001 সালের সবচেয়ে আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু আলোচনার জায়গা এবং জনগণের একটি আস্থার জায়গা। যারাই নারায়ে তাকবীরের পক্ষে ছিল তারাও 4 দলীয় জোটের পক্ষে ছিল, যারা এই ধর্ম এবং ইসলামের পক্ষে বেশিরভাগ ছিল তারা ম্যাক্সিমাম মানুষই ওই জোটের পক্ষে ছিল। কিন্তু আজকের যে সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আর সেই জায়গাটা নেই বলতে এখন আর সেই ঐক্য আপনি চাইলেও গড়ে দেয়া সম্ভব বলে মনে হচ্ছে না। যদিও আমি সবসময় ঐক্যের পক্ষে, আমি সবসময় চাই যে এই দলগুলোর মধ্যে অন্তত আন্ডারস্ট্যান্ডিং একটা ঐক্য হোক, কিন্তু সেটাও যে আদৌ কতটুকু হবে সেটা নিয়ে আজকের আলোচনা করছি। আমি যখন বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে বাংলাদেশে 3টি জোট হতে পারে, আবার এমনও হতে পারে 2টি জোটের মধ্যেও সীমাবদ্ধ থাকতে পারে, সেক্ষেত্রে 3টে জোট হলেও হয়তো হতে পারে, 2টো জোট হলেও হতে পারে, কিন্তু এটা নিশ্চিত যে জোট হচ্ছেই এবং 2টো জোট যে হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত। এজন্যই নিশ্চিত যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছে দীর্ঘদিন পর্যন্ত, তার মধ্যে যারা ছোট ছোট দল আছে স্বভাবতই তারা চাইবেন সরকার গঠন করলে এমপি হতে, মন্ত্রী হতে, স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের এখনই সুযোগ, যতটা সুযোগ তারা নিতে চায় সেটার জন্য এখনই বিএনপির সাথে থেকে তাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো যারা মনে করছে যে বিএনপি একেবারে ক্ষমতার কাছে চলে গিয়েছে, সেই সকল পার্টিগুলো এই বিএনপির সাথেই থাকবে বলে আমার ধারণা। কিন্তু যারা আবার অন্য জায়গায় চিন্তা করছে যে সেই চেতনাটা হচ্ছে বিপ্লবী চেতনা, সেই চেতনাটা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোনো ধরনের অসুন্দর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চায় না এবং ধর্মভিত্তিক কোনো বিষয়ে কটূক্তি কেউ করুক সেটা শুনতে চায় না, ধর্মীয় মানুষদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে চায়। আবার অনেকে আছে যে অনেক তো দেখেছি, 53 বছরের এই শাসন দেখেছি, সেই শাসন দেখেছি, নতুন কিছু শাসন ব্যবস্থা চায়। তাদের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে তারাও একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সেটা হতে পারে সমমনা ইসলামিক দলগুলো নিয়ে, কিন্তু ইসলামিক জোট নাম লাগিয়েও হতে পারে, না লাগিয়েও হতে পারে। আমার পরামর্শ তাদের প্রতি ইসলামিক জোট না লাগিয়েই তাদের জোটটা হওয়া উচিত, কারণ এটা সার্বজনীন একটা জোট হোক যেখানে যে কেউ আপনার ওখানে প্রবেশ করতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি ইসলামিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীর সাহেবের দল এবং এর পাশাপাশি হেফাজতে ইসলাম কেন্দ্রিক বা আল্লামা মামুনুল সাহেব কেন্দ্রিক কওমি মাদ্রাসা ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের মধ্য থেকে এখানে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের সত্যিকার যারা নতুন দেশ গঠন করতে চায়, আমার মনে হচ্ছে যদি ছাত্রদের সেই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পরে আলাদা কোনো জোট করে বড় কিছু করতে না পারে, এমনও হতে পারে তারাও এই ইসলামী জোটের সাথে সমর্থন জানিয়ে তাদের পথ আগাতে পারে বলে মনে হচ্ছে। মানি জামাত, চরমনাই এদের সাথে তাদের সম্পৃক্ততা হতে পারে। এটার দুই একটা গ্রাউন্ড আমার কাছে মনে হচ্ছে। এটা এজন্য যে যারা নতুন, তারা তো নতুন কথা বলেই রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, দেশের জন্য, মানুষের জন্য, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মুক্ত একটি দেশ গঠনের জন্য। তো তারা যখন কোনো একটি প্রকাশ্যে সংগঠিত হওয়া কোনো দলের, যাদের বিরুদ্ধে তারা এখন কথা বলছে, সেই সকল ব্যক্তিদের সাথে জোট করতে যাবে, তখন তাদের নৈতিকতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে হচ্ছে। সে কারণে আমার ধারণা হয় তারা নিউট্রালি থাকবে, না হয় তারা বিএনপি জোটের বিরুদ্ধে যে জোট থাকবে সেই জোটের সাথে হয়তো থেকে জনগণকে বুঝাতে সক্ষম হবে যে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই, দেশের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমরা কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে চাই না, আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে।
তা আপনি যেদিকেই যান না কেন জোট হচ্ছে, জোট এখন হবে। সেই জোটের লড়াইটা এখন বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখা যাবে যে কারা আসলে জয়যুক্ত হয়। বাংলাদেশে এত বড় নির্বাচনী চ্যালেঞ্জ পূর্বে কোনো দিন হয়েছে আমার দেখা নাই। কারণ পূর্বের নির্বাচনী চ্যালেঞ্জটা ছিল ডানপন্থী বামপন্থীদের চ্যালেঞ্জ। সবসময় আমি দেখেছি বিএনপি যতবার নির্বাচিত হয়েছে ডানপন্থীদের সহযোগিতায় নির্বাচিত হয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই যে তাদের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ডানপন্থীদের সমর্থন পুষ্ট হয়েই তারা ক্ষমতায় এসেছে। এবং আওয়ামী লীগ তারা তাদের ক্ষমতায় এসেছে হঠকারী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে, বিদেশি বিভিন্ন চাল চালিয়ে এবং ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের দর্শনে বিশ্বাসী কিছু মানুষদেরকে নিয়ে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, আর হারিয়ে গিয়েছে বলতে আমরা হারাইনি যে আমরা তাদেরকে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছি এমনটা নয়। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ছাত্র জনতা বিপ্লব করেছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আজকের আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই যে আওয়ামী লীগ আর আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ, সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপিরই শুভাকাঙ্ক্ষী খ্যাত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো স্বভাবতই যারা একটু সৎ চিন্তার কথা বলবে তিনি একটা জোট পছন্দ তার মতো করে করবে, আর একজনে তার আদর্শের ভিত্তিতে তিনি আর একটা জোটের পছন্দ করবে। এই দুটো গোষ্ঠী মন্দের ভালোর মধ্যে কিংবা ভালোর মধ্যে তাদের নিজেদের মধ্যেই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবস্থান ক্রিয়েট হয়েছে এবং হবে। এবং সর্বশেষ আমার কাছে মনে হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার বাহিরে যদি আলাদাভাবে চমৎপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা যদি আলাদা জোট করে, কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না। হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা সম্মিশ্রণ হবে এবং তারা সেটা করবে। বাংলাদেশে আরেকটি জিনিস তৈরি হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমি বাংলাদেশে আসার পরে যতগুলো জায়গায় সফর করেছি, দেখেছি, ঘুরেছি, প্রত্যেক আলেমের মতামত একেবারেই পার্সোনালি নেওয়ার চেষ্টা করেছি। শত মতদ্বৈততা অনৈক্য থাকার পরেও তাদের ভিতরে একটি জিনিস জাগ্রত হয়েছে, সেটা হচ্ছে ঐক্য চায়। তারা আলেমরা আর কারো মাথার কাঁঠাল হিসেবে ব্যবহার হতে চায় না, যে আপনি মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাবেন, সেটা আর চাচ্ছে না। এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে, সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না। কিন্তু তারপরেও শেষ বলতে তো কোনো কথা নেই, রাজনীতিতে মারপ্যাচ থাকবেই এবং রাজনীতিতে সত্য মিথ্যার মিশ্রণ এগুলো আমাদের সামনে স্পষ্ট হবেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীর রাজনীতিতে আসলে কোন জোট কিভাবে আসছে, কোন জোটের কি অবদান, কোন জোট কিভাবে কাজ করছে। তবে এটা স্বীকার করতে হবে বাংলাদেশে হাসিনা বিরোধী সকল শক্তিগুলিরই বাংলাদেশ বিনির্মাণের জন্য কম বেশি অবদান রয়েছে, ত্যাগ রয়েছে। যেমন বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের সাথে, তারেক রহমানের ত্যাগের সাথে আপনি বিএনপির শত হাজার নেতাকর্মীকে মিলালে পারবেন না। ঠিক তেমনি জামায়াত ইসলামের নেতাকর্মীরা যেভাবে ফাঁসির কাষ্ঠের রশিতে ঝুলে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না। ছাত্র জনতাকে 24-এর অভ্যুত্থানে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, তাদের ত্যাগ অস্বীকার করতে পারবেন না। এভাবে করে প্রত্যেকেই এক বাক্যে আওয়ামী লীগের দোসর ছাড়া যারাই আছে তারাই কিন্তু আমাদের দেশপ্রেমিক এবং দেশের নাগরিক। আমার বিশ্বাস আমাদের এই দেশ সরকারি দল হোক, বিরোধী দল হোক কিংবা সরকারের মধ্যেও যারা যাবে তারা বিএনপি নাম দিয়ে হোক কিংবা জামাত জোট নাম দিয়ে হোক, তারাই আমাদের দেশপ্রেমিক, তারা আমাদেরই মানুষ, তারা শেখ হাসিনা বিরোধী শক্তি এবং তারাই আগামীর বাংলাদেশ গঠন করবে। অতএব এই জোটগুলোর প্রতি শুভকামনা আমার থাকবে। আমার বিশ্বাস জোটগুলো দেশের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য,
দেশের মানুষের জন্য কল্যাণকর ভূমিকা পালন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন এদিকে সমন্বয়ক নাহিদ কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করে ফেলছেন, সেটা আপনারা বাংলাদেশের সবাই জানেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা, সেটা তো বর্তমানে আপনারা বুঝতেই পারছেন। সেই তুলনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি বক্তব্য দিয়েছেন। এই দুইটা ভাইরাল বিষয় বর্তমান সব থেকে ট্রেন্ডিং চলতেছে, একটা সেনাপ্রধানের বক্তব্য আর একটা পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।